বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখান থেকে আলোচনাটি দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটি সম্পন্ন হয়েছে। এই দিনটি একটি চরম উত্তেজনাপূর্ণ ছিল, এটি বলাই যায়। আজকের প্রথম অধিবেশনের প্রথম দিনটি কেমন গেল যদি বলা হয়, আমি বলবো মোটামুটি একটা দিন গিয়েছেন। মোটামুটি এর জন্য বলছি যে আপনার আলোচনাটা দেখতে থাকলে এটি বিষয়টি ক্লিয়ার হবে। দেখুন, সংসদ নেতা যে বক্তব্যটি দিয়েছে এটি একটি প্রাণবন্ত বক্তব্য আমার কাছে মনে হয়েছে। সংসদ নেতা হিসাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে 15 বছরের গুম খুন হত্যার কথা উল্লেখ করেন। তিনি জুলাই আন্দোলনকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ হিসাবে মরহুম শেখ মুজিবুর রহমানের নামটি উচ্চারণ করেন। তিনি এভাবে উচ্চারণ করেছেন। আমি এই কথাটি আলাদাভাবে এর জন্য বললাম যে আমাদের বাংলাদেশের রাজনীতিতে যেটা আমরা দেখেছি বিগত 15 বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটি বিগত আওয়ামী লীগ সরকারের কেউ ভালোভাবে সংসদ উচ্চারণ করতেন না এবং তারা তুচ্ছ তাচ্ছিল্য করতেন। সেখানে বর্তমান প্রধানমন্ত্রী শহীদ জিয়ারই ছেলে আপনার তারেক রহমান, তিনি আপনার প্রতিহিংসাপরায়ণ না হয়ে সুন্দরভাবে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের এ নামটি তিনি উচ্চারণ করলেন। আমরা আরেকটি দিক বলি যে সংসদে মোটামুটি আমি এর জন্য বললাম যে যান্ত্রিক ত্রুটি, এটি সংসদে একটি আপনার অব্যবস্থাপনার অংশ ছিল। আজকে স্পিকার, নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম যখন তার সূচনা বক্তব্য দিতে গেলেন, আমরা দেখলাম যে সংসদের আপনার তার স্পিকারটি আপনার কাজ করছে না এবং তিনি তখন আপনার একটা হ্যান্ড মাইক নিয়ে বক্তব্য দিলেন। এক সময়ে চিফ হুইপ নুরুল ইসলাম দাঁড়িয়ে তিনি বললেন যে বিরোধী দলীয় যারা সংসদ সদস্য বসে আছেন, বিশেষ করে পিছনের সারিতে, তাদের অধিকাংশরই মাইক কাজ করছে না। অনেক সময় আমরা এটাও দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ও অভিযোগ করছেন যে মাইকের সাউন্ড ভালো না থাকার কারণে তিনি কথা বুঝতে পারছেন না। এই ধরনের অভিযোগগুলো আসছে। একটা সংসদে যেটি আমাদের দেশের আলোচনার মূল কেন্দ্রবিন্দু, সেখানে এরকম যান্ত্রিক ত্রুটি এটা কখনো কাম্য নয়। অনেকে বলবেন যে এটা তো হতে পারে 2024 সালের 5 আগস্ট এখানে বাংলাদেশে তখন জাতীয় সংসদ অনেক কিছু ভাঙচুর করা হয়েছে। দেখুন, হ্যাঁ এটা তো হয়েছে সত্য, তবে এর পরে 1.5 বছর অতিক্রম হয়েছে, সেটা সংস্কার করা হয়েছে। সংসদের যে অধিবেশনটা আহ্বান করা হয়েছে এটিও প্রায় আপনার 20 দিন আগে। তো এই যে সময় পেল সংসদ সচিবালয়ের কর্মকর্তারা, কর্মচারীরা, এতে করে অবশ্যই সংসদের প্রত্যেকটা বিষয় ভালো থাকবেন এটি প্রমাণিত। কারণ এটি তো গোটা বাংলাদেশ ও সারা দেশে প্রচারিত হচ্ছে। তাহলে একটা দেশের সংসদ সম্পর্কে আমাদের দেশে যেমন বিরূপ ধারণা তৈরি হবে, বিদেশে বিরূপ ধারণা তৈরি হবে, এটা কোনোভাবেই কাম্য নয়। আরেকটা দিক আমি বলি, সময় মেনে না চলা। দেখুন যে আমাদের বাংলাদেশে একটা কথা বলা আছে যে একটা রাজনৈতিক দল সমাবেশ আহ্বান করেছেন, সমাবেশ শুরু হবে দুপুর 2টায়। সবাই বলে এটা তো বাঙালি টাইম, এটা শুরু হবে না, এটা শুরু হবে বিকাল 4টার পরে। আমরা সংসদের ক্ষেত্রে কথাটা আজকে একই দেখলাম। সংসদের অধিবেশন শুরু হওয়ার কথা হচ্ছে বেলা 11টায়, এটা শুরু হলো 11টা 6 মিনিট। হ্যাঁ, এই 6 মিনিট এটা গ্রহণযোগ্য, এটা এদিক ওদিক হতে পারে। তবে যেটি অগ্রহণযোগ্য আমার কাছে মনে হয়েছে, যে সংসদের প্রথম অধিবেশনে যিনি সভাপতি করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং তারই আপনার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন এবং তিনি বললেন যে 30 মিনিটের জন্য সংসদের অধিবেশন মুলতবি করা হলো। আমরা দেখলাম প্রায় 1 ঘন্টা পর আপনার এই মুলতবি ভেঙে আপনার নতুন করে সংসদের অধিবেশনে কার্যক্রম শুরু হলো। এটা কেন হবে? এখন অনেকে বলবেন যে এই সময়ের মধ্যে তো স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি, একজন নতুন মন্ত্রী হিসাবে আহমেদ আজম খান, তাকেও শপথ বাক্য পাঠ করেছেন রাষ্ট্রপতি, এবং অন্যান্য কার্যক্রমগুলো হয়েছে। এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় যে আপনার, তাহলে তো আগে থেকে এটা জানার কথা এই কার্যক্রমগুলো হবে, তাহলে 30 মিনিটের জায়গায় 1 ঘন্টায় বলা উচিত ছিল। সময় মেনে চলাটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ বর্তমান সরকার তারা বিভিন্ন অফিস আদালতে ঘোষণা দিচ্ছেন সরকারি অফিসগুলো সকাল 9টায় বলা হয়েছে 9টায় শুরু হতে যাবে। আমার বিভিন্ন মন্ত্রীকে বিভিন্ন জায়গাতে আমরা পরিদর্শন করতে দেখতে পাচ্ছি। কিন্তু যেটি আমাদের দেশের মূল আলোচনার কেন্দ্রবিন্দু, সে জায়গাতে যদি আমাদের সময় মেনে চলা না হয়, তাহলে গোটা দেশের অফিস আদালতগুলোতে কি ধরনের বার্তা যাবে এটা আপনারা বিচার বিশ্লেষণ করতে পারবেন। আরেকটা দিক আমার কাছে মনে হয়, শোক প্রস্তাব উত্থাপনে একটা বিশৃঙ্খলা আমরা দেখেছি। শোক প্রস্তাব যখন স্পিকার পাঠ করছিলেন, তখন তিনি শোক প্রস্তাবের শুরুতে বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, খ্রিস্টানদের ক্যাথলিক যিনি ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর কথা উল্লেখ করেন। একসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম উল্লেখ করেন। আমি আলাদাভাবে এই জন্য কথাটি বললাম যে সালাউদ্দিন কাদের চৌধুরী
তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল 1971 সালের যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধী অপরাধের জন্য। শেষ তৎকালীন ট্রাইব্যুনাল তাকে এটা রায় প্রদান করা হয়েছিল। ঠিক একই অভিযোগে তো জামাত ইসলামেরও একাধিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তাহলে তাদের নামগুলো তিনি কেন ঘোষণা করলেন না? আমরা যেটা দেখলাম, স্পিকারের পরেই আপনার ফ্লোর নিয়ে চিফ হুইপ তিনি এ নাম ঘোষণা করলেন নুরুল ইসলাম। তখন তিনি বললেন যে তৎকালীন জামাতের আমির মাওলানা মতিউর রহমান নেজামি, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমি এই তিনজনই মানুষ তারা একাধিকবার সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী ছিলেন, সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। তাদের নামগুলো তো আলোচনার ভিত্তিতে স্পিকারই এটি পাঠ করতে পারতেন। আবার আমরা দেখলাম বেশ কিছু নামও আবার আসলো না রাজনৈতিক নেতাদের মধ্য থেকে। তখন বিরোধী দলীয় সংসদের উপনেতা তিনি আপনার এটা বললেন ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। এর মধ্যে তিনি ওখানে জামাতের আরো দুইজন কেন্দ্রীয় নেতার নাম নিয়ে আসলেন, কাদের মোল্লা এবং মোহাম্মদ কামরুজ্জামানের ও ওসমান হাদির নামটি নিয়ে আসলেন। ওসমান হাদির নাম চিফ হুইপও বলেন নাই, স্পিকারও বলেন নাই। আবার বিরোধী দলীয় যিনি চিফ হুইপ নাহিদ ইসলাম, তার বক্তব্যে তিনি ভারতের আগ্রাসন বিরোধী আপনার আন্দোলনে যিনি শহীদ হলেন আবরার ফাহাদ, তার কথা উচ্চারণ করলেন, ফেলানির কথা তিনি উচ্চারণ করলেন। এই যে ঘটনাগুলো যে ঘটলো, একটা আমার কাছে মনে হয়েছে যে গতকালকে যেহেতু সরকারি দলের সংসদ সদস্যদের সভা হয়েছে, বিরোধী দলের সংসদ সদস্যদের সভা হয়েছে, এটা তো উভয় আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে যে শোক প্রস্তাব উত্থাপন করা হবে, এটা তো বাংলাদেশ সংসদীয় রীতিতে একটা প্রচলিত প্রথা। তাহলে এর নামগুলো গতকালকে তারা এটা নির্ধারণ করতে পারতো। এতে করে সংসদে একটা শৃঙ্খলা থাকতো, আমাদের সময়ও অনেকটা বেঁচে যেত। তাছাড়া কিছু ঘটনার নাম উল্লেখ করা হয়েছে, এটি আমার কাছে খুব ভালো লেগেছে। আমি যদি বলি পিলখানা হত্যাকাণ্ডের যারা আমাদের বাংলাদেশ দেশপ্রেমিক শহীদ সেনা কর্মকর্তা, তাদের কে স্মরণ করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরের শহীদদের কথা স্মরণ করা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদদের কথা স্মরণ করা হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের আপনার শহীদ যারা হয়েছেন তাদের নাম ওখানে স্মরণ করা হয়েছে। এছাড়াও নাহিদ ইসলাম প্রস্তাব করেছিলেন মোদী বিরোধী আন্দোলন, ভারত আগ্রাসন বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকেও যেন আপনার প্রস্তাব গ্রহণ, এবং সবগুলোই গৃহীত হয়েছে। তবে এখানে সবচেয়ে আমার যে পর্যবেক্ষণটা হলো, অবশ্যই এটি একটা শৃঙ্খলার মাধ্যমে করা যেতে পারত, যেতে করে সংসদের কার্যপ্রণালী যেটা আজকে হলো সেটা আরো সৌন্দর্যমণ্ডিত হতো। আমার একটি বিষয় হচ্ছে যে রাষ্ট্রপতি ভাষণের সময় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। হ্যাঁ, এটা তো পূর্ব নির্ধারিতই ছিল যে রাষ্ট্রপতির ভাষণে একটা উত্তেজনা দেখা দিবে। তবে এটি চাইলে সরকারি দল এবং বিরোধী দল তারা গতকালকে আলোচনা পরিপ্রেক্ষিতে বলতে পারতেন। এখানে সরকারি দল কেন রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিচ্ছেন সংসদে, এটি তারা এটা পরিষ্কার করতেন। বিরোধী দল এটা পরিষ্কার করতেন যে তারা কেন দিতে পারবেন না। আলোচনার মাধ্যমে একটা সমাধান আসতো। আমরা যখন দেখলাম যে স্পিকার রাষ্ট্রপতির নাম ঘোষণা করলেন, ঠিক তখন বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন নানা প্ল্যাকার্ড তারা আপনার ওখানে তারা প্রদর্শন করলেন, এবং রাষ্ট্রপতি ভাষণ শুরু করলেন, তারা প্রতিবাদ জানাতে জানাতে ওয়াকআউট করলো। অর্থাৎ আমরা আজকে সংসদের প্রথম দিনই দেখে ফেললাম যে বিরোধী দল আপনার কার্যক্রমের বিপক্ষে দাঁড়িয়ে সংসদ ওয়াকআউট করলো। হ্যাঁ, এটা আপনারা যদি বলেন যে এটা সমর্থনযোগ্য কিনা, আমি বলবো অবশ্যই সমর্থনযোগ্য। কারণ যেহেতু 2024 সালে যে আন্দোলনটা হয়েছিল, ফ্যাসিবাদের সবকিছু আপনার সরিয়ে নিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, সেখানে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকতে পারে না। কারণ এই বাংলাদেশে বর্তমান যে সংসদ, এখানে আপনার ফ্যাসিবাদের যারা দোসর ছিল তাদের কাউকে আমরা সদস্য হিসেবে দেখতে পাইনি। তাহলে রাষ্ট্রপতির বিষয়ে এখানে একটি সমাধানে আসা উচিত ছিল। আগামীতে সংসদটা কেমন হবে, আমি যদি এক কথায় বলি, ইংরেজিতে একটি বাক্য আছে, মর্নিং শোজ দ্য ডে। অর্থাৎ সকাল দেখলে বোঝা যায় পুরো দিনটা কেমন যাবে। আমরা দেখতে পেলাম যে আগামী সংসদ হবে উত্তেজনায় ভরপুর, এটা আমরা দেখতে পাবো। শক্তিশালী একটি বিরোধী দল আমরা দেখতে পাচ্ছি উপস্থিতি, জামাত ইসলামের 68 জন, এনসিপির 6 জন, বাংলাদেশ খেলাফত মজলিসের 2 জন, খেলাফত মজলিসের 1 জন, আর অপর দিকে আপনার স্বতন্ত্র সদস্য রয়েছেন আরো 7 জন। সব মিলিয়ে যদি বলি 84 জন যারা এখানে রয়েছেন, তারা সবাই চৌকস। বিশেষ করে আমরা দেখেছি যে জামাত ইসলাম তাদের নবীন যে সদস্য রয়েছেন তাদেরকে 2 দিন ধরে প্রশিক্ষণ দিয়েছেন। তার মানে আগামীতে আমরা দেখব যে 2/3 যে সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিএনপি যে সরকার গঠন করেছেন, তারা যে খুব আমুদে এবং খুব নির্ভর হয়ে সংসদ পরিচালনা করবেন, এটা করতে বিরোধী দলের সংসদরে দেবেন না, এবং তারা দেশের প্রতিটি বিষয় নিয়ে সরকারি দলের সংসদ সদস্য, মন্ত্রী তাদেরকে বিভিন্নভাবে জবাবদিহিতে নিয়ে আসবেন। এটা আমরা প্রত্যাশা করি, যার একটি নমুনা দেখেছি। সব মিলিয়ে যদি আমি বলি আজকের অধিবেশনটি কেমন ছিল, আজকের দিনটি সংসদের মোটামুটি ছিল 5 মার্কের মতো। আপনাদের সবারই সুস্বাস্থ্য
কামনা করছি। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।